গল্পের নাম মন বাড়িয়ে ছুঁই, কলমে ফাবিয়া মমো। গল্পের 12তম অংশ। বুক ভরা সাহস নিয়ে জোরে জোরে দম নিতেই ফোনটার কাছে এগিয়ে গেল মেহনুর। ঠান্ডা হয়ে আসা হাতটা আস্তে করে ফোনের নিচে ঢুকিয়ে সেটা মুঠোয় তুলে নিল। স্ক্রিনের দিকে তাকাতেই আনন্দ অশ্রু মিলিত চাহনিতে হু হু করে কেঁদে উঠল মেহনুর। চোখের সামনেই নতুন ফোনটা বাজতে বাজতে কেটে গেল। মেহনুর কান্না আটকানোর জন্য ব্যস্ত হয়ে পড়লে এদিকে আর ফোন ধরতে পারল না। কল কেটে গেলে মূর দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে রইল মেহনুর। এবার সবকিছু ভেঙ্গেচুরে কান্না ঠেলে আসছে তার। ফোনের ওপাশে থাকা মানুষটা এমনই অভিমান অপমান নিয়ে রেগেছিল। এখন যদি কল না ধরাকে এক ধাপ বেশি ভাবে তখন? মেহনুর আর ভাবতে পারল না, ফোনটা কোলে ছেড়ে দিয়ে অশ্রুমাখা মুখটা দুহাতে ঢেকে ফেলল। হাতের শুকনো তালু দুটো আবারও সিক্তজলে ভিজে উঠল। এবার মাহতিম জীবনেও ওকে কল করবে না। ও যে ভুলবশত কলটা ধরতে পারেনি, কলটা যে আপনা আপনি কেটে গেছে সেটা না জেনেই মাহতিম তিনগুণ বেশি ক্ষেপবে। এই ঘটনার পর থেকে আদৌ সে কল করবে? মেহনুর অসহ্য চিন্তাভাবনার ভেতর অস্থির হয়ে উঠলে কোলের উপর আলো জেলে পুনরায় বস্তুটা বাজতে লাগল। টিকটিক করা ঘড়ির আওয়াজকে টেক্কা দিয়ে পুরো রুমে তখন ফোনের রিংটোনটা ছড়িয়ে পড়ল। মেহনুর হতবাক হয়ে মুখ থেকে হাত দুটো নামাতে লাগল। দৃষ্টি নত করে কোলের দিকে চোখ পড়তেই এবার ডানে বামে তাকাল না। খপ করে ফোনটা হাতে তুলে রিসিভ অপশনে বৃদ্ধাঙ্গুল রেখে আলতো চাপ দিল। এবার কলটা রিসিভ। মেহনুর ভেজা ভেজা দৃষ্টিতে স্ক্রিন থেকে চোখ সরিয়ে ফোনটা তখন কানে ঠেকাল। নির্বাক ভঙ্গিতে কয়েক সেকেন্ড চুপ থেকে হালকা সুরে বলল, হ্যালো। উত্তরের জন্য অপেক্ষা করতে লাগল মেহনুর। বুকটা প্রচুর টিপটিপ করে শব্দ করছে। শুকিয়ে আসা গলাটা ছোট্ট ঢোক গিলে খানিকটা ভিজিয়ে নিল। অপেক্ষায় থাকা উৎকণ্ঠিত মনটা মাহতিমের কথা শোনার জন্য ছটফট করে চঞ্চল হচ্ছে। আঁচলের নরম কাপড়টা বাহাতের তালুতে দলা পাকিয়ে মুছড়ে যাচ্ছে। আচ্ছা, মাহতিম কি প্রচুর রাগারাগি করবে? ধমক দিবে? কড়া কথা শোনাবে? অসংখ্য প্রশ্ন যখন মেহনুরের চিন্তাকে হুড়হুড় করে বাড়িয়ে দিচ্ছিল, তখনই কিলবিল করা প্রশ্নের মধ্যে দাড়ি বসিয়ে ওপাশ থেকে বলতে লাগল মানুষটা। আজ তার কথার মধ্যে ঝাঁজ ছিল, তেজ ছিল, প্রচণ্ড রাগের আভাস বোঝা যাচ্ছিল। খুব খারাপ লাগছে? হাড়ে হাড়ে টের পাওয়ার কথা। সেদিন তোমার সামনে দাঁড়িয়েছিলাম, গাড়ি ব্যাগ ঘুরিয়ে কত বড় রিস্ক নিয়েছিলাম তোমার ধারণাও বাইরে। আমার পজিশনের পাওয়ারটা কোনোদিন খাটাইনি। সেদিন ফ্লাইট মিস করব জেনে এজেন্সির মালিককে শিডিউল পিছাতে বলি। তোমার জন্য ওই ফ্লাইটের 70 জন যাত্রীর ভোগান্তি সহ্য করা লাগে। বাড়ি থেকে যখন বেরিয়ে এলাম, তখন ইচ্ছা করছিল সৌভিককে বলে তোমাকে গ্রামে পাঠিয়ে দেই। পুরোটা রাস্তা তোমার ওইসব কথাগুলো কানে বিঁধেছে। তোমার উপর কি পরিমাণ ক্ষোভ কাজ করছিল, সেটা যদি এক কোনা পরিমাণ প্রকাশ করি তুমি আমাকে সহ্য করতে পারবে না মেহনুর। আমাকে মনের খুশি মতো কথা শোনাবে, ইচ্ছা মতো এটা ওটা করে ফেলবে, এদিকে আমিও চুপচাপ শুনে তোমাকে আদর করতে আসব, তোমার কথা ভুলে পিছনে পিছনে ঘুরঘুর করব। এই চিন্তা মাথা থেকে সম্পূর্ণ ঝেড়ে ফেলো। আমাকে অন্যদের মতো ভাবতে যেও না। এই ভুলটা যদি না করো তাহলে তোমার জন্যই ভালো। তুমি আমার হাসি খুশি রূপ দেখে অভ্যস্ত মেহনুর, সেটা নিয়েই থাকার চেষ্টা করো। আমার আড়ালে থাকা রূপটা টেনে হিচড়ে বের করার চেষ্টা করো না। জাস্ট এটুকুই সতর্ক করব, তুমি আমাকে সহ্য করতে পারবে না। কাটকাট গলায় তেজালো সুর শুনে স্তব্ধ হয়ে গেল মেহনুর। মুখের ভাষা হারিয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে রইল। মাহতিমের সহজাত রূপটা পলকে পলকে যেন অন্যরূপে বদলে যাচ্ছে। যাকে চেনা যায় না, বোঝা যায় না, জানাও যায় না, এমনই স্থিতিতে গুলিয়ে যাচ্ছে। মেহনুর স্থির দৃষ্টিতে বুক ফুলিয়ে দম নিল। নিঃশ্বাসটা ছাড়তে ছাড়তে 8 দিন আগের ক্ষত হাতটা চোখের সামনে তুলল। এখনো ঘাটা শুকোয়নি, চাপ লাগলে এখনো ভীষণ ব্যথা করে।
ক্ষতটার দিকে নির্মল দৃষ্টি রেখে স্বচ্ছ গলায় বলল মেহনুর, আপনার হাত ভালো হয়েছে কি? বিছানার হেডসাইডে পিঠ ঠেকিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বসে আছে মাহতিম। রুমের লাইট নেভানো বলে জানালা দিয়ে বাইরের আলো এসে চর্তুদিকে আবছা অন্ধকার করে দিচ্ছে। ঠান্ডা ঠান্ডা বাতাস তখন খোলা জানালা দিয়ে পর্দা উড়িয়ে ঢুকছে। মাহতিম উড়ন্ত পর্দার দিকে দৃষ্টি রেখে তাচ্ছিল্যের হাসিতে বলল, মনের খোঁজ নেওয়াটা জরুরি। হাতের জন্য ডাক্তার আছে। উত্তর শুনে ফিক করে হেসে দিল মেহনুর। হাতটা চোখের সামনে থেকে নামিয়ে বাপাশ থেকে মাহতিমের বালিশটা টেনে নিল। বিছানার হেডসাইডে সেও পিঠ ঠেকিয়ে কোলে বালিশ রেখে বসল। এদিকে মাহতিমের মাথায় অতিথিদের নিয়ে টেনশন কাজ করছে। সবচেয়ে বেশি টেনশন হচ্ছে মেহনুরকে নিয়ে। এই মুহূর্তে যদি ওর কিছু হয়ে যায় তাহলে কিভাবে সবকিছু সামাল দিবে? মাহদিকে একা পেয়ে গাল চেপে ধরেছে, যদি মেহনুরকে সুযোগ মতো কিছু করে ফেলে। কোনো কিছুই ঠিকঠাক মতো ভাবতে পারছে না মাহতিম। বাড়ি ফেরার জন্য মন ও মস্তিষ্ক বেকুলভাবে আনচান করছে। বিছানার ডানপাশ থেকে চারকোনা বস্তুটা হাতে তুলে নিল মাহতিম। আবছা অন্ধকারের ভেতর সেই বস্তুটার দিকে একাগ্রমনে তাকিয়ে রইল। কালো রঙের ফটো ফ্রেমটা আজ সকালেই ডেলিভারিম্যান দিয়ে গেছে। গোলাপি শাড়ি পরুয়া মানবী হাতে উপন্যাস নিয়ে ডুবে আছে, তার দীর্ঘকেশগুলো পিঠ ছাড়িয়ে মাটিতে পড়ে আছে। আনমনে নিজের ভুবনে থাকা নারীমূর্তির ছবিটা রেসর্টে থাকার সময় মাহদি তুলেছিল। ভাগ্যিস ফোনটা মাহতিমের ছিল বলে আজ এক টুকরো ভালোবাসা নিজের কাছে রাখতে পেরেছে। মাহতিম ছবিটার দিকে দৃষ্টি রেখে মেহনুরের উদ্দেশ্যে বলল, তোমার বইগুলো যেই ভাগ্য নিয়ে এসেছে, আমার নসিবে সেই ভাগ্যটুকু নেই। তোমার বইগুলো যখন তখন তোমার কোমল কোমল আঙ্গুলগুলোর ছোঁয়া পাচ্ছে, তোমার কোলটায় নিজেদের গুজে নিয়েছে, তোমার কাছে থাকার সুযোগ তারাই বেশি পায়। আমি ঠিক এতটাই দূরে আছি যে যদি তোমার কিছু হয়েও যায় তাও আমি আসতে পারবো না। নিজের দিকে খেয়াল রেখো মেহনুর। এবার ফিল্ড থেকে ফিরলে আমাকে একটু। চোখ দুটো বন্ধ করে গভীরভাবে নিঃশ্বাস ছাড়ল মাহতিম। কান থেকে ফোন সরিয়ে কলটা কেটে দিল। ফটো ফ্রেমটা বিছানায় ফেলে ফ্লোরে পা রেখে দাঁড়াল। খোলা জানালার দিকে উদাস দৃষ্টি রেখে ধীর পায়ে সেখানে গেল। ট্রাউজারের দুপকেটে হাত গুজে জানালা দিয়ে নিচে তাকালো মাহতিম। সুইমিং পুলের টলমল পানিতে আকাশের ছাপ পড়ে আছে এখন। বাতাসের জন্য পানির উপর মৃদু স্রোত দেখা যাচ্ছে, স্রোতের প্রবাহে আকাশের প্রতিচ্ছবিটা নড়েচড়ে উঠছে। ডান পকেট থেকে হাত বের করল মাহতিম। মুঠোবন্দি হাতটা কাছে এনে আঙ্গুলগুলো আলগা করে ফেলল, ওমনেই মুঠোয় থাকা পাসপোর্ট সাইজের ছোট্ট ছবিটার দিকে দৃষ্টি রাখল। কিছু সময় নীরব থেকে একাকী রুমের ভেতর বলতে লাগল মাহতিম, তোমার মিষ্টি মুখটায় অসংখ্য চুমু মেহনুর। যত দূরেই থাকি না কেন তোমার কিচ্ছু হতে দিব না। চাইলে এখনই তোমার কাছে ফিরতে পারি, কিন্তু কাজ ফাঁকি দেওয়াটা আমার দ্বারা কোনোকালেই সম্ভব না। আকস্মিকভাবে ফোন কেটে দেওয়াতে কিছুটা আশ্চর্য হয় মেহনুর। তার রাগ কি এখনো কমেনি নাকি ক্ষোভটা এখনো দেখিয়ে যাচ্ছে? মেহনুর ফোন হাতে নিয়ে 10 মিনিটের মতো অপেক্ষা করল, কিন্তু কল এলো না। এবার আর মন খারাপ হলো না, মনে মনে ভেবে নিল হয়তো কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এখন আর রাতের সময়টুকু ঘুমায় না মেহনুর। গ্রামে যেভাবে বই নিয়ে সময় কাটাতো সেভাবেই বই নিয়ে বিছানায় শুয়ে পড়ল। হাতে এখন সমুদ্রবিলাস নিয়ে মগ্ন হয়েছে। সময়ের প্রহর বাড়তে বাড়তে রাতটা গভীরভাবে তলিয়ে যাচ্ছে। রাত্রি যখন দ্বিপ্রহরের ঘণ্টা বেজে উঠল তার কিছু মিনিট পরপরই রুমের দরজায় ঠকঠক করে উঠল। মেহনুর বই থেকে দৃষ্টি সরিয়ে ঘড়ির দিকে তাকালো, এত রাতে এই রুমে কে নক করছে? মেহনুর বইটা বন্ধ করে পাশে রেখে শোয়া থেকে উঠে বসল। দরজার দিকে দৃষ্টি রেখে প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করল, কে? ক্যাচ করে শব্দ তুলে দরজা খুলতে লাগল। দরজা একটু ফাঁক হয়ে গেলে রুমের ভেতরে পা রাখল মাহদি। মেহনুরের দিকে চিলতেখানি হাসি দিয়ে দরজা চাপিয়ে কাছে এলো।
বিছানার কাছে এসে পাশে বসতেই হাসি হাসি গলায় বলল, আমার শত্রু ফোন দিয়েছিল তাই না? তোমাকে কাদালে আমার কাছে বিচার দিবে, ঠিক আছে? আমি একেবারে ফাল্টি ফাল্টি করে সাইজ করে দিব। মাহদির দুঃসাহসিক আচরণ দেখে খিলখিল করে হেসে উঠল মেহনুর। মাহদিকে কাছে কোলে বসিয়ে নিল, গাল দুটো দুহাতে ধরে কপালে ছোট্ট চুমু দিতেই হাসিসূচকে বলল, তোমার কিচ্ছু করতে হবে না পুচকে দেবর। তুমি যে এত রাতে না ঘুমিয়ে এখানে এসেছ, এটা কি ঠিক হলো? ঘুমাওনি কেন? কিছু লাগবে? মাহদি কোনো প্রকার উত্তর না দিয়ে মেহনুরের গলা জড়িয়ে ধরল। মেহনুরের কাঁধে গাল ঠেকিয়ে নিচু স্বরে বলল, আমি তোমার কাছে ঘুমাবো বউ। ভাইয়া তো এখন নেই, আমি তোমার কাছে একটু ঘুমাই। মাহদির আকুতিসম্পন্ন কণ্ঠ শুনে না করল না মেহনুর। প্রসন্ন গলায় হাসি দিয়ে মাহদির পিঠ বুলিয়ে বলল, আমি কি কখনো না করেছি? করিনি তো। যখন ইচ্ছে তখন চলে এসো। মাহদি দুপাটি দাঁত বের করে প্রফুল্ল হাসিতে মেতে উঠল, মেহনুরকে ছেড়ে দিয়ে পাশে বালিশ টেনে শুল। মেহনুর রুমের জানালায় পর্দা টেনে দিয়ে কম্বল বের করল। কম্বলের ভাঁজটা খুলে দিয়ে মাহদির গা ঢেকে দিতেই নিজেও কম্বলের নিচে ঢুকে পড়ল। ঘুমানোর জন্য মাহদির মাথায় হাত বুলিয়ে দিতে থাকলে অন্যদিকে পকেট থেকে ফোন বের করল মাহদি। মিচকি হাসিটা অনেক কষ্টে ভেতরে চেপে ছোট্ট একটা মেসেজ টাইপ করল, তোমার বিছানায় আমার বউ নিয়ে ঘুমাচ্ছি ভাইয়া। আমার বউ আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, ইয়াহু ইয়াহু। মেসেজটা পাঠিয়ে বিশ্বজয়ীর হাসি দিয়ে মেহনুরের দিকে এক পলক তাকাল। মেহনুরের দৃষ্টি তখন দেয়ালে আটকে থাকা বন্দুকটার দিকে স্থির হয়ে আছে। মাহদি সেটা দেখতে পেয়ে মেহনুরকে কিছু বলল না, চুপচাপ ঘুমের জন্য চোখ বন্ধ করে ফেলল। রাতের আধার চিরে ধীরে ধীরে ভোরের আলো ফুটে উঠল। পূব দিকটা অরুণপ্রভায় রাঙা হয়ে দিনের আর্তনে পরিবর্তন হল। ভোরের আলো পেয়ে জাগ্রত হল পাখিরা, মসজিদে মসজিদে আজানের সুর শেষ হয়ে জামাতের সালাত শুরু হল। পাখিরা কিচিরমিচির করতে করতে জাগিয়ে দিল গাছের সতেজতা। মৃদু হাওয়ায় পর্দা উড়ে স্থানচ্যুত হল, তখনই পূবের সোনালি আলো এসে মেহনুরের চোখ দুটোতে ভর দিল। আলোর তীব্রতায় ঘুমের ঘোরেই চোখ কুচকালো মেহনুর, সাথে সাথে একটা হাত এনে চোখের উপর আড়াল করে ধরল। চোখের পল্লব জোড়া আস্তে আস্তে খুলে সকালের প্রথম প্রহরটা দেখতে পেল। ওমনেই দেখতে পেল মাহদি গুটিসুটি পাকিয়ে মাথা পর্যন্ত কম্বল দিয়ে মুড়ে রেখেছে। মেহনুর ঈষৎ ভঙ্গিতে হেসে দিয়ে আস্তে করে মাহদির মাথা থেকে কম্বল সরিয়ে দিল। যেটা ভেবেছিল তাই দেখল, মাথাটা ঘেমে উঠেছে। মেহনুর আঁচলটা টেনে মাহদির মাথা মুছে দিল, এরপর শোয়া থেকে উঠে বসল মেহনুর। ঘুমের আড়মোড়া ভাঙ্গার জন্য শরীরটা একটু টানা দিয়ে নিল। চোখটা ডলতে ডলতে বালিশের তলা থেকে ফোন বের করল, সেটা অন করে অভ্যেস মতো দেখল আজও কি মানুষটা স্মরণ করেছে কিনা। ফোনের স্ক্রিনটা আজও খালি, না স্মরণ করেনি। মেহনুর ভারী একটা নিঃশ্বাস ছেড়ে বিছানা থেকে নেমে গেল, হাত মুখ ধুয়ে এসে দরজা খুলে বাইরে বেরুল। উদ্দেশ্য এখন ছাদের রুমটার দিকে খেয়াল রেখে আসা। মেহনুর সিঁড়ি ধরে উপরে উঠে নিজের আসলো রুমটার দরজা ঠেলে দিল, হাই তুলে ভেতরে ঢুকতেই হাইটা সেখানেই উইভঙ্গিতে আটকে গেল। আশ্চর্য হয়ে রুমের ভেতরে ঢুকে আশেপাশে তাকাতেই বুকটা নিংড়ে এলো মেহনুরের। হৃদয়। নিঃশ্বাসটা যেন গলার মধ্যে আটকে গেছে, চোখ দুটোর অবস্থা বিস্ময়ে অভিভূত। মেহনুর বিধ্বস্ত রুমটার ভেতর এক পা করে এগুচ্ছে, ওমনেই নিঃশ্বাসের প্রখর যেন ছাদ ছাদ করে বুকের পিস্টনে আঘাত করছে। বিছানার চাদরটা অস্বাভাবিক আকারে দলা পাকিয়ে আছে, যেন টেনে টুনে ছিঁড়তে চাওয়ার বাসনা ছিল। ফ্লোরের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে ছেঁড়া বালিশের তুলা, টেবিলের উপর যে গ্লাস দুটো রেখেছিল সেগুলো এখন চূর্ণ বিচূর্ণ। স্বাভাবিক কায়দায় রেখে যাওয়া রুমটা এক রাতের ভেতর লণ্ডভণ্ড হয়ে গেছে। কে করেছে,
কেন করেছে কিচ্ছু মাথায় ঢুকছে না, কেন এসব হলো? মেহনুর জোরসর মন নিয়ে বিছানার কাছে এসে দাঁড়ালো, ভীত শঙ্কিত চাহনি নিয়ে ধীরে ধীরে ধ্বংসাত্মক অবস্থা দেখতে লাগল। দেখতে দেখতে যেই ভীতিপ্রবণ চোখ দুটো আলমারির দিকে আটকালো, তখনই বিস্ফোরণ চাহনিতে মুখের উপর হাত চাপা দিল মেহনুর। উন্মাদের মতোই হোক বা অস্থির চিত্তের মতোই, মেহনুর ক্ষুদ্র ক্ষুদ্র কাজ কণাকে উপেক্ষা করে দৌড়ে সেদিকে পা বাড়াল। পায়ের তলায় নরম চামড়া ভেদ করে ক্ষুদ্র ধারালো কাজটুকরো ঢুকল, ব্যথায় চোখ খিচে আসলো ও নিচের ঠোঁটটা দাঁতে কামড়ে হজম করল। হাত দুটো দিয়ে পাগলের মতো আলমারির ভেতরটা হাতাপিতা করতে লাগলো মেহনুর, প্রত্যেকটা হ্যাঙ্কার সরিয়ে সরিয়ে বেঁচে যাওয়া শাড়ির খোঁজ করতে লাগল। 17টা শাড়ির একটা শাড়িও অবশিষ্ট নেই, সবগুলো শাড়ি নৃশংসভাবে কেটে ফেলা হয়েছে। তবুও উন্মাদের মতো বারবার দেখতে লাগলো মেহনুর, পায়ের তলায় যে কঠিন ব্যথা হচ্ছিল সেটা কোনোভাবেই তোয়াক্কা করল না। গুনে গুনে 17টা শাড়ি দিয়ে লাগেজ ভর্তি করে দিয়েছিল মাহতিম। যাওয়ার আগে একটা কথাই বলেছিল, বয়সটা যখন 18 এসে পৌঁছাবে তখন 18 নাম্বার শাড়িটা সে নিজে এসে কিনে দিবে। ততদিন পর্যন্ত 17টা শাড়ির সঙ্গেই যেন দিনগুলো কাটতে থাকুক, কিন্তু আজকের এই ঘটনা সমস্ত কিছু চুরমার করে দিয়েছে। মেহনুর নিরুপায় হয়ে নিস্তেজ ভঙ্গিতে থেমে যায়, নষ্ট করা শাড়িগুলো ওভাবেই রেখে আলমারি থেকে ঘুরে দাঁড়ায়। প্রত্যেকটা অবস্থা দেখে চিল্লিয়ে কাঁদতে ইচ্ছে করছে। যেদিন থেকে মাহতিম বিদায় হলো সেদিন থেকেই মনের ভেতর ভীতি ঢুকে গেছে। এই ভীতিটা দিনকে দিন ভয়ানক আকারে বাড়ছে, শুধু বাড়ছে, কমার অবস্থা একদম নেই। মেহনুর বিকারহীন ভঙ্গিতে থম মেরেছিল, আস্তে আস্তে বাস্তবিক অবস্থায় ফিরে এলে পায়ের তলাটা যেন বিষিয়ে উঠল। ফ্লোরে ধপ করে বসতে পারলে শান্তি পেত মেহনুর, কিন্তু কাচের টুকরো দিয়ে ঘরভর্তি ছড়িয়ে আছে তখন। শাড়ির কুচিগুলো ডান হাতে খাবলে একটু উঁচু করে তুলল শাড়িটা, অন্য হাত দিয়ে শাড়ির আঁচলটা মুঠো করে ধরে রইল। ধীর কদমে এগুতে এগুতে বহু কষ্টে ছাদের পরীক্ষা পার করল। এরপর সিঁড়ি ধরে নিচে নামতেই ব্যথাতুর কণ্ঠে মা বলে ডেকে উঠল মেহনুর। ডাকটা যে বেশি দূর যায়নি এবং কারোর কানেই পৌঁছনোর কথা না সেটা বুঝতে পারল মেহনুর, কিন্তু গলা উঁচিয়ে যে কাউকে ডাকবে সেটাও তীব্র যন্ত্রণার কাছে পরাস্ত হয়ে যাচ্ছে। রজনীর রুম থেকে পরিষ্কারের কাজ শেষ করে সাবু খালা পান চিবাতে চিবাতে বের হচ্ছিল। জিওভা দিয়ে উপরপাটির দাঁতগুলো বুলিয়ে নিতেই সিঁড়ির দিকে দৃষ্টি পড়ল। ভ্রু খানিকটা কুঁচকে অনেকটা কৌতূহলের সাথেই সেদিকে এগিয়ে গেল। মেহনুরের যন্ত্রণাকাতর মুখ দেখে ওর দিকে আপাদমস্তক তাকিয়ে বলল, ও বউ, তোমার মুখ এমন লাল হইয়া আছে ক্যা? কুনোহানে বিষ ব্যথা করতাসেনি? তোমার অবস্থা যে আমার কাছে ভালা ঠেকতাছে না। মেহনুর খিচুনি দেওয়া চোখ দুটো পিটপিট করে খুলল, অনেক কষ্টে ঢোক গিলতেই আবারও চোখ খিচুনি দিয়ে মাথা নত করে বলল, পায়ে কাজ ঢুকেছে খালা। আমি ঠিকমতো হাঁটতে পারছি না, খুব জ্বলছে। হায় হায় আর্তকণ্ঠে চিল্লিয়ে উঠল সাবু খালা। ঢলঢলে দেহটা নিয়ে দ্রুত সে মেহনুরের হাতটা শক্ত করে ধরল। মেহনুরের একটা হাত নিজের কাঁধের উপর টেনে নিতেই চিন্তিত কণ্ঠে বলল, বউ কামড়া তুমি ঠিক করলা? এখন যদি আফায় আমারে ইচ্ছামতো বকে তাইলে আমার কি হইব কত দেহি? ইস্যি রে, কাজ ঢুকলে যে কি ব্যথা! বউ একটু ধৈর্য ধরো, আমি এখনই তোমার ব্যথা কমায়া দিতাছি। সাবু খালা কথায় যেমন চটপট, কাজের বেলাতেও পটুতা দেখিয়ে দিল। মেহনুরের মতো পাতলা দেহি মানুষকে সে একাই ধরে ধরে কোনো কষ্ট ছাড়া মাহতিমের নিয়ে গেল। বিছানায় বসিয়ে দিতেই মাথায় রংচটা আঁচলটা ঠিক করে ব্যান্ডেজের সরঞ্জামাদি এনে মেহনুরের মুখোমুখি হয়ে বসল। স্যাভলনের মুখটা 3 আঙ্গুলে ঘুরাতে ঘুরাতেই বলল, পা দুইটা আস্তে কইরা কোলে তুলো বউ। মেহনুর দাঁতমুখ শক্ত করে পা দুটো সাবু খালার কোলের উপর তুলল। খুলে রাখা স্যাভলনের চ্যাপটা বোতলটা একপাশে রেখেছিল সাবু খালা, খুঁটিয়ে খুঁটিয়ে পায়ের তালুটা দেখতেই ব্যথিত দৃষ্টিতে বলে উঠল,
বউ গো, যেই সর্বনাশ করছো এই সর্বনাশের কথা যদি বড় বাবায় জানে, আমারে না ধুইয়া ফালাইব। এইডা কি করলা কও দেহি? কেমনে তুমি সর্বনাশটা করলা? মাহতিমের প্রসঙ্গ আসতেই খিচুনি দেওয়া চোখ দুটো খুলে তাকালো মেহনুর, এদিকে পাকা হাতে তুলো ছিঁড়ে ঘা পরিষ্কার করছে সাবু খালা। ব্যথায় যেন বিদ্যুতের মতো টনটন করে বাজছে মেহনুরের, হাঁটুর উপর খামচে রাখা হাতটা আরো শক্তভাবে খামচে নিয়ে রুষ্ট গলায় বলল সে। খালা, আপনার কাছে অনুরোধ, আপনি ভুলেও উনার কাছে কিছু বলবেন না। আমার কথাটুকু মান্য করুন, উনি শুনলে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিবেন। কাচের ক্ষুদ্র কণাটা এই ফাঁকে 2 আঙ্গুলের নখ দিয়ে টেনে বার করল সাবু খালা। আচমকা ব্যথায় অস্ফুট সুরে শিউরে উঠল মেহনুর। চোখ দুটো বন্ধ করে ঠোঁট গোল করে সশব্দে নিঃশ্বাস ছাড়তেই সাবু খালা সেখানে তুলা চেপে বলল, তোমার এই অবস্থার কথা আমার কম লাগতো না। তোমার 2 নাম্বার জামাই গিয়া আসলো জায়গায় পাচার কইরা দিব। চট করে চোখ খুলে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো মেহনুর। চিকন চিকন ভ্রু দুটো কপালে ভাঁজ ফেলে দিল। হাঁটুর উপর খামচে ধরা হাতটা ধীরে ধীরে শিথিল হতে থাকলে সাবু খালা ওর দিকে দৃষ্টি তুলে বলল, ওই পাকনারে থামান যাইতো না বউ। বড় বাবার কাছে ঠিকই লাগায়া দিব। তার চেয়ে তোমারে ভালা বুদ্ধি দেই শোনো, তুমি এখনই বড় বাবারে ফোন দিয়া ঘটনাটা কইয়া দেও, তাইলে আর সমস্যা হইব না। মেহনুর মুখ ফুটে কিছুই বলল না, ওই মুহূর্তে স্থির হয়ে চুপ থাকা ছাড়া আর কোনো উপায় নেই। এমনেতেই রুমের অবস্থা দেখে মাথাটা ভো ভো করছে, তার উপর দ্বিতীয় দুশ্চিন্তায় মগ্ন হলে সর্বনাশটা ঠিকই হবে। পা দুটো সাদা ব্যান্ডেজে ঢেকে দিয়ে রক্তাক্ত তুলাগুলো ডাস্টবিনে ফেলল সাবু খালা। ফিরে এসে মেহনুরের সামনে বসতেই একগাদা প্রশ্ন ছুড়ে বসল। পরনে বাটিকের সবুজ শাড়ি, সবুজের উপর কমলা রঙের গোলগোল ছাপ ব্লাউজটা বাহু দুটোর উপর টাইট ফিটিং হয়ে চিপসে আছে, পেটের ভুঁড়িটাও বেশ সচক্ষে বোঝা যায়। পানের রসে ঠোঁট দুটো টকটকে লাল, দাঁতও লালবর্ণে লেপ্টে আছে। আনসারি নিবাসে প্রায় 15 বছর যাবৎ বিশ্বস্ততার সাথে কাজ করছে। চাল চলন এবং দেহের স্থূলতা দেখে বয়সের কোঠা অনুমানের বাইরে। মেহনুর অনেকক্ষণ যাবৎ চুপ থেকেও সাবু খালা খোঁচাখুচির প্রশ্ন থেকে রেহাই পেল না। ভীতিকর পরিস্থিতিটা যথাসম্ভব সংক্ষেপেই বলে দিল মেহনুর। সাবু খালা এত বড় ঘটনা শুনে কোনো প্রতিক্রিয়াই দেখালো না, উল্টো ঝিম মেরে কিছুক্ষণ অন্যমনস্ক হয়ে বসে রইল। মেহনুর ভেবেছিল সাবু খালা এই ঘটনা শুনে এলাহিকাণ্ডের মতো বাড়ি মাতিয়ে তুলবে, নিজেই এদিক ওদিক না তাকিয়ে মাহতিমকে ফোন করে বসবে। অথচ চরম আশ্চর্যের ব্যাপার, সে কিছুই করল না। শান্তস্থির হাবভাব দেখে মেহনুরের মনটা খটমট করতে লাগল। নিশ্চিতরূপে বলা যায় সাবু খালার নিশ্চুপের পেছনে বিরাট কোনো কারণ লুকিয়ে আছে। মেহনুর মার্জার জন্য খোঁজ করল, এদিকেও সে জানতে পারল মার্জা খুব সকালের দিকে ডাক্তারের কাছে চেক আপ করতে গিয়েছে। মেহনুরকে তিনি সঙ্গে নিতে চেয়েছিলেন, কিন্তু রজনীর জন্য নাকি নেননি। অন্যদিকে হাত মুখ ধুয়ে পরিপাটি হয়ে বড় ভাইয়ের রুমে আসে মাহদি। সবসময়ের মতো আজও সে মাহতিমের রুমে মেহনুরকে পেয়ে যায়, কিন্তু পায়ের দিকে দৃষ্টি যেতেই পুচকে দেবরের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয় মেহনুর। অনেকটা নিরুপায় হয়েই মাহদির কাছে সব কথা বলে দেয়, এতেও মাহদির গভীর কৌতূহলের জায়গাটা তৃপ্তি পায়নি। মেহনুরের সরল মস্তিষ্ক যেখানে গোলকধাঁধার নিয়ম ধরতে পারত না, সেখানে বড় ভাই মাহতিমের সাথে উঠবস করতে করতে মাহদি এসব নিয়ে যথেষ্ট তৎপর হয়েছে। আজও সে গোড়ার দিকটা ধরার জন্য মেহনুরকে নাস্তা খাওয়ার নাম করে রুম থেকে বেরিয়ে যায়, ট্রাউজারের ডান পকেটে হাত ঢুকিয়ে ফোনের অস্তিত্বটা দেখে নেয়, এরপর সোজা ছাদের রুমটায় চলে আসে মাহদি। দরজার পর্দাটা ডান হাতে সরিয়ে ভেতরে ঢুকতে নিলে চোখ ছানাবড়া অবস্থায় থমকে যায়। এক এক করে সবকটা জিনিসে চোখ বুলিয়ে তাড়াতাড়ি পকেট থেকে ফোন বের করে। আজ কোনোভাবেই অস্থির হলে চলবে না। যথাসম্ভব শান্ত থাকার চেষ্টায় মাহদি অনুভব করল তার পা দুটো কাঁপছে, ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছে না। তবুও মনের উপর সাংঘাতিক জোর খাটিয়ে কলটা ডায়ালে ফেলল মাহদি।
কোমরে ডান হাত রেখে কানে ফোন ঠেকালো তখন। পরপর দুটো রিং যেতেই ওপাশ থেকে রিসিভ হলো কলটা। মাহদি তৎক্ষণাৎ প্রস্তভঙ্গিতে বলতে শুরু করল, আপু, ভাইয়া, সবাই শোনো, প্লিজ শোনো, আজ বাড়িতে মা নেই। মা সম্ভবত ইকবাল আঙ্কেলের কাছে গিয়েছে। আমার বউয়ের রুমটা একদম তছনছ করা, আমি মাত্র দেখেছি। ওর পায়ে দেখলাম সাবু খালা ব্যান্ডেজ করে দিয়েছে। আমি কি করো? কথাটা বলতে যেয়ে আটকে গেল মাহদি। ভয়টা যে ওকেও কঠিনভাবে কাবু করে ফেলেছে এতে কোনো সন্দেহ নেই। মাহদি শুষ্ক ঠোঁটে জিভ বুলিয়ে লম্বা লম্বা নিঃশ্বাস টানতে লাগল। গলাটা ভেজানোর জন্য বরফ ঠান্ডা পানি দরকার। বরফ কুচি ছেড়ে দেওয়া পানি ঢকঢক করে গিললে হয়তো খরতপ্ত গলাটার তৃষ্ণা মিটবে। মাহদির কথা মাঝপথে থামার পর কলের ওপাশ থেকে একযোগে চিল্লিয়ে উঠল 8 জন। মাহদি, তুই ঠিক আছিস? 8টা গলা একসাথে চিল্লানোর জন্য চমকে উঠল মাহদি। তাড়াতাড়ি কান থেকে ফোনটা একটু দূরে সরাতে বাধ্য হল। কানটা আরেকটু হলে ঠিকই কালা বানিয়ে ছাড়ত ওরা। মাহদি সাথে সাথে বিরক্তিতে মুখ ভার করে বলল, তোমাদের কতবার বলবো এভাবে চিল্লাবে না? আমি ভয় পেয়ে যাই জানো না। আমি ঠিকই আছি, আমি মাত্র ঘুম থেকে উঠলাম। সাবু খালাকে রুম পরিষ্কার করতে বলে এলাম। আমি কি করব বুঝতে পারছি না। রজনী মামি অনাকে নিয়ে কালরাত থেকে ফুসুর ফাসুর করছে। আমি দূর থেকে কিচ্ছু শুনতে পাই না। আজ মাও নেই, এখন কি করব মাথায় ঢুকছে না। হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে একত্র হয়েছে সবাই। সৌভিক অফিসের মিটিং বাদ দিয়ে মাহদির কল ধরে আছে। তৌফা মুখে ব্রাশ ঢুকিয়ে কথা শুনছে। সিয়াম গাড়ি ড্রাইভ করতে করতে কানে ফোন চেপে আছে। নীতি লেকচার অ্যাটেন্ড করা বাদ দিয়ে ক্লাস থেকে বেরিয়ে এসেছে। প্রীতি ক্যান্টিনে বসে আধা খাওয়া চা রেখে ব্যস্ত হয়ে উঠেছে। সাবির শোয়া থেকে না উঠলেও সজাগ হয়ে গেছে। সামিক আপাতত কাজহীন, তাই তার সমস্যা হয়নি। ফারিন ফোনের নেটওয়ার্কটা ঠিকঠাক পাওয়ার জন্য জানালার বাইরে ফোন ধরে আছে, ফোনের স্পিকারটা লাউডে দেওয়া। মাহদির বিরক্তি মেশানো কণ্ঠ শুনে সবার আগে চেঁচিয়ে উঠল তৌফা। ব্রাশটা মুখ থেকে বের করে চেঁচানো সুরেই বলল, তুই যে আমার বুকপিনটা খতম করার তালে আছস জানা আছে? তোর কল দেখলেই আমার কলিজা ভয় থপথপায়। তৌফের কথা শুনে এবার ফারিন ভ্রু কুচকাল। তৌফের অস্ফুট ভঙ্গির তোতলামি শুনে ফারিন স্পষ্ট গলায় বলল, তুমি এমন ওয়া ওয়া করে তোতলাচ্ছ কেন? তোমার কি ভয়ের চোটে মৃগী ব্যারাম ধরল? আর বুকপিন কি শব্দ? কি আজে বাজে বকছ তুমি? ফারিনের তেরামো ধরনের প্রশ্ন শুনে খেপে উঠল তৌফা। গলাটা হাই ভলিউমে উঁচু করে গজগজ সুরে বলল, মুখে ব্রাশ নিয়া তারপর কথা বলতাছি বুঝছস? হাদা কোথাকার, মাথায় সামান্যতম বুদ্ধি নেই। সকালে মানুষ কি করে হ্যাঁ? তৌফের খেপাটে ভঙ্গির সুর শুনে ওপাশ থেকে নীরব রইল ফারিন। নীরব ছিল সবাই, কারণ হঠাৎ ফোনের মধ্য থেকে গড়গড় জাতীয় শব্দ শোনা যাচ্ছে। ফারিন সহ সবাই তখন কপাল কুঁচকে প্রশ্ন জিজ্ঞেস করবে, তার আগেই ফারিন হামেশার মতো আগ বাড়িয়ে বলল, এই শব্দ কি ফ্ল্যাশের না? ছি ছি তৌফা ভাই, তুমি হাই কমোডে। ফারিনের কথা শেষ না হতেই ছোমেরে কথা টান দিল সৌভিক। যথেষ্ট সংযত গলায় স্বাভাবিক ভঙ্গিতে বলল, আমি জরুরি মিটিং ছেড়ে তোদের দুটোর বকবক শুনতে আসিনি। মাহদি চটপট বলতো, আর কি কাহিনী হয়েছে? আমি কি ছুটি নিয়ে সেখানে আসব? তোর কি খুব অসুবিধা হচ্ছে? তুই কি আর 2 দিন ম্যানেজ করতে পারবি না? এবার সৌভিকের কথার প্রেক্ষিতে মুখ খুলল মাহদি। যেই কথা বলতে নিবে ছাদের খোলা দরজার দিকে সতর্ক দৃষ্টি চলে গেল ওর। কিছু একটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখতেই তাড়াতাড়ি কল কেটে ফোন পকেটে ঢুকালো। আজ যেহেতু মা নেই, এই সুযোগটা কি হাতছাড়া করবে ওরা? আদৌ কি হাতছাড়া করার পরিকল্পনা করেছে? ছাদের দিকে কেউ যেন এগিয়ে আসছে, এগিয়ে আসার জোরদার আওয়াজ শোনা যাচ্ছে।
শব্দটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে এখন। খোলা ছাদের উপর তখনই বয়ে চলল দমকা হাওয়া। বাতাসে মাহদির কমলা টি শার্টটা হালকা মতন উড়ল, মাথার ঝিলমিল করা চুলগুলো বাতাসের দোলায় কপালের উপর আছড়ে পড়ল। দুটো কুনঞ্চিত ভ্রুর নিচে একজোড়া সতর্ক চাহনি এমন কিছু দেখল, ওই চোখ দুটো রাগে জ্বলজ্বল করে উঠল আবার। শীতের খোলসে ঢাকা পড়েছে প্রকৃতির নান্দনিক রূপ। গ্রামের আনাচে কানাচে শীতের ভরা মৌসুম। পরন্ত বিকেলের সূর্যটা তেজ হারিয়ে পশ্চিমে হেলে পড়েছে, অরুণশক্তি নিস্তেজ হয়ে শীতের প্রকোপ বাড়িয়ে দিচ্ছে। গ্রামের মানুষরা গায়ে চাদর জড়িয়ে নিত্যকর্মে নেমেছে। কেউ কেউ অলসতাকে সাঙ্গ করে ঘুরে বেড়াচ্ছে বেকার। মোল্লাবাড়ির মুখরোচক ঘটনাটা এতদিনে চাপা পড়ে গেছে, সবাই ব্যস্ত হয়ে পড়েছে অন্য বাড়ির সমালোচনা নিয়ে। কাঠের ইজি চেয়ারে ক্যাচ ক্যাচ করে শব্দ হচ্ছে এখন, শব্দটা নিস্তব্ধ রুমটায় ভুতুড়ে কায়দায় ঘুরপাক খাচ্ছে। রুমে একটি মাত্র জানালা খোলা আছে, সেই জানালা দিয়ে যতটুকু আলো প্রবেশ করছে তা অন্ধকার রাসের জন্য যৎসামান্য। চাপিয়ে রাখা দরজায় ঠক ঠক করে শব্দ হলো, ইজি চেয়ারটা সহসা থমকে যেতেই ক্যাচক্যাচ শব্দটা আর হলো না। বাইরে থেকে আগত মানুষটা কান খাড়া রেখেছিল, অবিরাম শব্দটা থেমে গেলে সে আধ ভেজানো দরজা ঠেলে দিল। দরজার ফাঁক দিয়ে উকি দিতেই আধো আধো অন্ধকার ফুঁড়ে বাদিকে দৃষ্টি গেল লোকটার, গলা খাকারি দিয়ে ইঙ্গিত দিতেই গম্ভীর সুরে এবার ইজি চেয়ার থেকে উত্তর চলে এলো, ভেতরে আসো জহিরুল। খুবই নিঃশব্দ কায়দা বজায় রেখে ভেতরে ঢুকল জহিরুল। অনেকটা চোরের মতোই ভেতরে প্রবেশ করল। কোনো বিশেষ আজ্ঞা না পেলেও নিজ দায়িত্বে দরজাটা ভেতর থেকে ছিটকিনি বদ্ধ করে দিল। ইজি চেয়ারে দুলতে থাকা মানুষটা ছিটকিনি লাগানোর আওয়াজ পেতেই চোখ কাঠিন্য করে তাকালো, ততক্ষণে জহিরুল সামনে এসে হাজির। ঘিয়ে রঙের পাঞ্জাবিটার ডান পকেটে হাত ঢুকালো সে, সঙ্গে সঙ্গে দুটো খামে বদ্ধ চিঠি সামনে ধরল হান্নান শেখের। কাঠিন্য দৃষ্টি দুটো বাড়িয়ে দেওয়া হাতের দিকে স্থির এখন। একবার খাম দুটোর দিকে তাকালো হান্নান শেখ, আরেকবার দৃষ্টি তুলে জহিরুলের দিকে তাকালো। মার্জিত শব্দে কঠোর আভাসে জিজ্ঞেস করল জহিরুলকে, চিঠি আসার কথা মাঝরাতে, এখন এসেছে কেন? জহিরুল নতমুখে আমতা আমতা করে বলল, চাচা হুজুর, এই ব্যাপারে আমিও কিছু কইতে পারি না। শফিককা আমার হাতে দুইটা চিঠি গুইজা দিয়া কয়, তাড়াতাড়ি আমনের হাতে দিতে। প্রচণ্ড সংকীর্ণ মনে কপাল কুঁচকে গেল হান্নান শেখের। তিনি নিজেই যেটা নিয়ে ভয়ে ভয়ে ছিলেন সেটা সম্ভবত ফলতে শুরু করেছে। হান্নান শেখ খামদুটো হাতে নিয়ে উল্টেপাল্টে দেখতে লাগলেন, ছোট্ট একটা প্রশ্ন জুড়ে জহিরুলকে প্রশ্নবিদ্ধ করলেন, তোকে কেউ আসতে দেখেছে? জহিরুল না ভঙ্গিতে মাথা নাড়িয়ে নিজের প্রস্তুত উত্তরটা জানিয়ে দিল, না চাচা হুজুর, কেউ দেহে নাই। সুজলা ভাবি গোয়াল ঘরে দুধ দোয়াইতাছে, বাকিরা যার যার রুমে কাম করতাছে। আমি চোখ ফাঁকি দিয়া ঢুইক্কা গেছি। হান্নান শেখ জহিরুলকে বিদায় দিয়ে এবার খাম নিয়ে বসলেন। ইজি চেয়ারে পিঠ লাগিয়ে মৃদু ভঙ্গিতে দুলতে লাগলেন। একটা খামের উপর আরবি হরফে কিছু লিখা ছিল, বিশেষ খামটা আগে ছিঁড়ে উপর করতেই ভেতর থেকে ফস করে কোলে পড়ল চিঠিটা। চিঠিটার ভাঁজ খুলে চোখ বুলাতেই চোখের কোটর আশ্চর্যভাবে বড় বড় হয়ে গেল, ইজি চেয়ারে দোল খাওয়াটা বন্ধ হয়ে গেল হান্নান শেখের। ঠোঁট নাড়িয়ে চিঠির শব্দগুলো নিঃশব্দে পড়তেই বুকের রক্তস্রোত যেন টালমাটাল হচ্ছিল। কিংকর্তব্যবিমূঢ় ভঙ্গিতে চিঠির পাতায় গোটা গোটা শব্দগুলো আবার পড়তে লাগলেন, ফের পড়তে লাগলেন, বারবার পড়লেন, বহুবার পড়লেন। চিন্তায় দুশ্চিন্তায় চোখ বুজে ফেললে তিনি মনেমনে আওড়াতে লাগলেন চিঠিটা। মাহতি মানসারি পিছু ছাড়েনি কালাম সর্দার। ও সবার চোখে বাজেভাবে ভেলকি মেরেছে। জীবিত থাকলে গুরুতর সমস্যায় পড়বেন। দ্রুত মৃত্যু সংবাদ ধার্য করুন। পিসিটা বহুক্ষণ যাবৎ অন করা, সেটা বন্ধ করার প্রয়োজন হয়নি। রুমের ভেতরটা নীলাভ আলোয় স্বল্পোজ্জ্বল হয়ে আছে, থাইগ্লাসটা খুলে রাখা। জানালার দুপাশে জড়ো করে রাখা পর্দাগুলো বাতাসে উড়ছে,
সেই সঙ্গে অনুভব করিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা। কফি মেকার থেকে মোটা পেটের মগটায় ধকধক করে কফি ঢালছে নোমান। কফির অবস্থা দেখে মুখ কুঁচকে রেখেছে। কালো পানীয়টার মধ্যে চিলতেখানি চিনির কণা পড়েনি, না পড়েছে 1 চামচ দুধ। মাঝারি সাইজের কফি মগটায় 5 চামচ কফি পাউডার মেশানো হয়েছে। দ্রবণটা হয়েছে কুচকুচে কালো। গন্ধে এত বেশি তিক্ততা ছড়াচ্ছিল, না জানি খেতে কেমন জঘন্য হয়। তবুও নাকি জঘন্য পানীয়টা বসের জন্য তৈরি করাই লাগবে, নইলে কি অবস্থা করে দিবে কে জানে। ছোট্ট একটা আয়তাকার ট্রের উপর সদ্য বানানো কফিটা রাখল। ট্রেটা দুহাতে ধরে উক্ত রুমটার দিকে যেতে লাগল নোমান। রুমের দরজাটা যদিও পুরোপুরি খোলা, তবুও সে সৌজন্যতা কায়েম করে দরজায় নক করল। নীলাভ বাতিতে আলোকিত রুমটা দেখে কেমন জানি গা ছমছম করল নোমানের। বাতাসের শো ধ্বনি অদ্ভুতভাবে উত্থাল করছে। রুমের দিকে তাকালে মনে হয় মৃত্যুপুরীর রাজ্য। পিসিটা কেমন নির্বিকারভাবে জ্বলে আছে, মনে হচ্ছে রুমটার সমস্ত অন্ধকার দেখে খুশিতে মত্ত। নোমান এবার খুব সাবধানী গলায় ডাক দিল, স্যার। গলাটা যেন কেঁপে উঠল নোমানের। কেন কেঁপে উঠল সে জানে না। সে যথেষ্ট সাহসী ব্যক্তি, প্রচুর দুঃসাহসিক কর্মকাণ্ড করার রেকর্ডও তার আছে। এত কিছুর পরও এই একটা ব্যক্তির কাছে আসলেও তার সকল সাহস কোণঠাসা হতে বাধ্য। পিসির সামনে মুখোমুখি অবস্থায় থাকা রকিং চেয়ারটা নড়েচড়ে উঠল। একনিমিষেই সেটা পিসির দিক থেকে মুখ সরিয়ে নোমানের দিকে ঘুরে গেল। নোমান অবশ্য চমকাল না। গতরাতে এরকম দৃশ্যের অভিজ্ঞতা আরও একবার হয়েছে, তাই আজ সে উদ্যোগী ভঙ্গিমায় সচেতন। নোমান অবস্থা দেখে ব্যবস্থা নেওয়ার পূর্বে আরেক দফায় ডেকে উঠল, স্যার, আপনার কি মাথা ব্যথা করছে? প্রশ্ন করার পর কয়েক মিনিট নীরব রইল। এর পরপরই নীরবতা উচ্ছিন্ন করে ভারী গলায় বলল মাহতিম, মগটা টেবিলে রেখে বিদায় হও, লাইট জ্বালাতে যাবে না। নোমান যথা আজ্ঞাসূচকে ভেতরে ঢুকল। রকিং চেয়ারের পাশে এসে টেবিলে রাখল মগটা। ঘাড়টা ডানে ঘুরিয়ে এক পলক চেয়ারে হেলান দেওয়া ব্যক্তিটার দিকে তাকালো। সে চোখ বন্ধ করে একটা হাত ভাবুক স্টাইলে হ্যান্ডেল রেখে ঠোঁটের কাছে আঙ্গুল রেখে দিয়েছে। নোমান আবার প্রশ্ন করল, স্যার রাগ না করলে একটা কথা বলি? আপনি একটু ঘুমোন স্যার। 46 ঘন্টা ধরে আপনি কম্পিউটারের সামনে বসে আছেন। আপনার চোখ খুব লাল হয়ে গেছে। কথাটুকু শেষ করে সেখানেই দাঁড়িয়ে রইল নোমান। ফ্লোরের দিকে দৃষ্টি রেখে চাপা হতাশার নিঃশ্বাস ছেড়ে দিল। ঠোঁটের কাছ থেকে আঙ্গুল সরিয়ে স্বাভাবিক হল মাহতিম। মগের হ্যান্ডেলটা দুয়াঙ্গুলে পেঁচিয়ে টেবিল থেকে তুলে নিল সেটা। নিচের ঠোঁটটার কাছে মগ এনে গভীর করে এক চুমুক দিল। তিক্ত স্বাদের আভাস কোনোভাবেই মুখের উপর প্রকাশ পেল না। চোখ বন্ধ করে বহুক্ষণ পর জবাব দিল মাহতিম, 72 ঘন্টা খাটতেও সমস্যা নেই নোমান। অসুস্থ হব না, শুধু মাথাটা একটু ঝিমঝিম করবে, এর বেশি কিছু হবে না। তোমার কাজ না থাকলে একটু পিসির সামনে বসো, আমি কফিটা ততক্ষণে শেষ করে নেই। বলতে বলতেই চেয়ার ছেড়ে উঠে গেল মাহতিম। মাথাটা আসলেই যন্ত্রণা করছে। নির্ঘুম দশা যে কতটা অসহ্যকর সেটা ফিল্ডে ফিরলেই বোঝা যায়। মাহতিমের নির্দেশ মতো রকিং চেয়ারে বসল নোমান। ইতিমধ্যে আন্দাজ করে ফেলেছে নির্ঘাত কোনো গুরুত্বপূর্ণ নিউজের জন্য অপেক্ষা করছে তার বশ। এত খাটাখাটনির পেছনে যেই গূঢ় রহস্য লুকিয়ে আছে সেটা কিছুক্ষণের মধ্যে বেফাস হতে বাকি নেই। মাহতিম ধীরগতিতে হাঁটতে হাঁটতে জানালার কাছে এসে দাঁড়ালো। ট্রাউজারের লেফট পকেট থেকে ফোন বের করে কল বসালো। ধোয়া উঠা কফিতে চুমুক দিতেই বাকানে রিসিভ হওয়ার টিউন শুনতে পেল। চুমুক শেষে মগ নামাতেই ঝাড়ি লাগিয়ে বলল, কিরে ব্যাটা, রিসিভ করতে এত টাইম লাগলো কেন? থাকিস কোথায়? তোর ভাবি আম্মার খবরটা চটপট দে। আবার যদি আমার বউ করতে দেখি
থাপড়ে দাঁত তুলে আনব। ওপাশ থেকে গাইগুই করতে করতে শেষে রাগ দেখিয়ে বলল, নিজে খেয়াল রাখতে জানো না? আমাকে শাসাচ্ছ কেন? সারাদিন তো ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটাও, আমার অবস্থা কি করে বুঝবে? কফিতে চুমুক দিতে গিয়ে ফিক করে হেসে ফেলল মাহতিম। হাসতে হাসতে আকাশের দিকে অন্যমনস্ক হয়ে বলল, হ্যাঁ ঠিকই বলেছিস, আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাই, খুব আরামে কাটছে। মাহতিমের মুখটা না দেখেও কণ্ঠের ধাত শুনে চুপসে গেল মাহদি। কথাটা আসলেই এভাবে বলা ঠিক হয়নি। সে তো জানেই তার ভাই শুধু শুধু দূরে গিয়ে থাকছে না, বাধ্য না হলে কেউ দূরে থাকতে চায়। মাহদি গুমোট অবস্থার ভেতর সকালের ঘটনাটা ব্যক্ত করবে কিনা চিন্তায় পড়ে গেছে। ভাবতে ভাবতে শেষে প্রচণ্ড দ্বিধা নিয়ে বলতে শুরু করলে হঠাৎ বিকট উল্লাসে স্যার এক্ষুনি আসুন বলে চেঁচিয়ে উঠল নোমান। গরম কফিতে কেবল চুমুক দিতে নিয়েছিল মাহতিম, ওমন ভরকে দেওয়া চিৎকার শুনে কফির আগুন তুলল, তাপটা ঠোঁটে লেগে গেল ওর। সাথে সাথে ঠোঁটটার জ্বলুনির কমানোর জন্য দুপাটি দাঁত দিয়ে চেপে ধরল জায়গাটা। কলটা অজান্তেই কেটে দিল মাহতিম। কি থেকে কি হলো সেটা বুঝার আগেই কঠিন মেজাজে পিছু ঘুরে তাকাল। নোমান এই প্রথম বসের রাগ উপেক্ষা করে আশ্চর্য কণ্ঠে হড়বড় করে বলতে লাগল, আপনার ইমেইল চলে এসেছে স্যার, জলদি এদিকে আসুন, এক্ষুনি এদিকে আসুন, দেখে যান আপনার ইমেইল কোত্থেকে এসেছে। স্যার আপনি প্রচণ্ড খুশি হয়ে যাবেন, আপনার অ্যাফ্রড ভেস্তে যায়নি। হৃদয় নীরবে নিভৃতে 17টা শাড়ির নিঃশেষ করার ঘটনা বাড়ির মধ্যে জানাজানি হয়ে গেল। সেই সঙ্গে চার হয়ে গেল রুমটার ভেতর অজ্ঞাত কেউ তাণ্ডবলীলা চালিয়েছে। পুরো ঘটনাটা স্বচক্ষে দেখার পর মার্জার অবস্থা বাকশূন্য। তিনি ডাক্তারের কাছ থেকে চেকআপ সেরে সদ্য বাড়িতে পা ফেলেছেন, পা ফেলতেই তিনি জঘন্য ঘটনার বিবরণ শুনে হতবাক। তিনি রীতিমতো ভেবেই পাচ্ছেন না মেহনুরের ব্যক্তিগত জিনিসের প্রতি এত ক্ষোভ কিসের। মেহনুর পুরো ব্যাপারটা বিশদভাবে জানালেও মার্জা অদ্ভুত কাণ্ডের মতো নীরব রইলেন। কোনো প্রকার বাক্য খরচ না করে ছাদের রুমটা দেখে এলেন, উপস্থিত সকলের পানে অস্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে থেকে শেষে মেহনুরের উদ্দেশ্যে বললেন, তুই আমার রুমে আয়, এক্ষুনি আসবি। রান্নাঘরের দিকে যাবি না, মাহতিমের রুমেও ঢুকবি না, সোজা আমার রুমে এসে দেখা করবি। কথার ধাঁচ দেখে চোখ ছোট করে তাকালো রজনী ইবনাত। মুখে কিছু না বললেও মনেমনে ঠিকই মুখ্য ব্যাপারটা আঁচ করতে পারছে। সবাই যেখানে উপস্থিত ছিল, অনামিকা সেখানে উপস্থিত ছিল না। এটা নিয়ে কারোর মনে সন্দেহ না জাগলেও আসলো ব্যক্তির মনে ঠিকই সন্দেহটা পাকাপাকি হয়েছে। মার্জার প্রস্থানের পর রজনীও সেখানে মুহূর্তক্ষণ না দাঁড়িয়ে চলে যায়। নিজের রুমের দিকে আসার আগে চলন্ত পাদুটো অনামিকার রুমের কাছে থেমে যায়। দোকানে এয়ারপড গুজে বিছানার হেডসাইডে পিঠ হেলিয়ে বসে আছে অনামিকা। চোখ দুটো শান্ত ভঙ্গিতে বন্ধ করা, ঠোঁট দুটো যেন গানের তালে তালে নড়ছে, নিঃশব্দে আলোড়িত হচ্ছে কম্বলের ভেতরে থাকা পা দুটো। রজনী এ দৃশ্য দেখে দরজায় নক করল না, কঠিন মেজাজে রুমে ঢুকে দারুণ ক্ষিপ্রতায় ঠাস করে দরজা বন্ধ করল। তীব্র শব্দে বিছানা কাঁপিয়ে শিউরে উঠল অনামিকা, হরকে গিয়ে কান থেকে এয়ারপড দুটো খুলে এলো, হাতের ফোনটাও কোলে পড়ে গেলে চোখমুখ ক্রুদ্ধ করে দরজার দিকে তাকালো। নিমিষেই সমস্ত রাগ যেন তরলে পরিণত হল অনামিকার, ছোট্ট একটা ঢোক গিলে আসন্ন বিপদ থেকে বাঁচার পথ খুঁজতে লাগল, কিন্তু ব্যর্থতা চারিদিক থেকে আগলে ধরলে নিরুত্তেজ দৃষ্টিতে তাকালো সে। রজনীর দিকে আমতা আমতা করে গলা ভিজাতেই সংকোচ সুরে বলল, ফুফুপি তুমি এসেছ? দরজাটা খুব জোরে লাগালে কেন? রজনী বিছানার কাছে এসে চট করে অনামিকার দিকে এগিয়ে এলেন। বিছানার হেডসাইডে এক হাত রেখে অনামিকার মুখ বরাবর ঝুঁকলেন। রজনীর কঠিন দৃষ্টি দেখে অনামিকরি ভীতপূর্ণ উদ্ভ্রান্ত চাহনিতে গুটিয়ে গেল। রজনী তার অন্য হাতটা এগিয়ে খপ করে অনামিকার চোয়াল চেপে ধরলেন।
অনামিকাকে বিন্দুমাত্র গোঙানোর সুযোগ না দিয়ে চিবিয়ে চিবিয়ে বলতে লাগলেন, রাতের বেলা পাকনামো করতে কে বলেছিল? ওখানে গিয়েছ কোনো সাহসে? আমি 1000 বার বলেছি আমি কোনো ভুল চাই না। মার্জা ভাবি ঠিকই তোমাকে সন্দেহ করে ফেলেছে। একমাত্র তুমি এমন বিকৃত মস্তিষ্কের মতো কর্মকাণ্ড করতে পারো, সেটা উনার অজানা নয়। রজনীর বড় বড় নখগুলো গালের চামড়ায় দাগ বসে যাচ্ছিল, নখের তীব্র জ্বালা যন্ত্রণায় আকুতি দৃষ্টিতে তাকালো ফুপুর দিকে। আপন ফুপুর আচরণ যে কতটা কঠিন, কতটা পাশবিক হতে পারে সেটা নিশ্চয়ই তার জন্য গোপন বিষয় নয়। রজনী সত্যিই মেহনুরের আশপাশ থেকে দূরে থাকতে বলেছিল, সঙ্গে এটাও বলেছিল সে যেন কূটকৌশল না খাটাতে যায়। অনামিকা বুঝতেই পারছে না, এবার মাহতিম নেই জেনেও কেন তার ফুপি চেপে চেপে চলছে। এমন পিছিয়ে পিছিয়ে নীরব থাকার মানে কি? এসবের মূল সারাংশ আসলো কোথায় গিয়ে ঠেকেছে? অনামিকাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো রজনী ইবনাত। জোরে একটা নিঃশ্বাস ছেড়ে দরজার দিকে যাওয়ার জন্য উদ্যত হলেন, দরজার নোব ঘুরিয়ে ফাঁক করে ফেললে এক পলকের জন্য পিছু ফিরে তাকালেন। অনামিকা তখন বিপদমুক্ত হওয়ার আভাসে স্বস্তির নিঃশ্বাস ছাড়ছিল, স্বাভাবিক কায়দায় স্থির হতেই হঠাৎ একজোড়া ক্রুদ্ধ দৃষ্টি দেখে আবার ভয়ে শুকিয়ে গেল। নিজের শঙ্কিত অবস্থাকে আড়াল করার চেষ্টায় জোরপূর্বক হাসি দিল অনামিকা। কিন্তু কোনো লাভ হল না, অনিমেষ নেত্রে চেয়ে থাকা অগ্নিদৃষ্টিটা ততক্ষণে পা চালিয়ে রুম থেকে বেরিয়ে গেছে। নতশীর্ণ মুখে দরজা ঠেলে প্রবেশ করল মেহনুর। শাশুড়ির তলবোধনী শুনে মনটা ভয়ে আক্রান্ত। মাথায় ঘোমটা দেওয়ার নিয়ম থাকলেও সেটা আপাতত শাশুড়ির নির্দেশে পালিত হয় না। মেহনুর আঁচলখানা পিঠের উপর টেনে নিয়ে শাশুড়ির মস্ত বিছানার দিকে এগুতে লাগল। দৃষ্টি দুটো চকচকে টাইলসের উপর স্থির থাকলেও আর চোখে মার্জার কঠিন মূর্তিটা দেখে নিল। বিছানায় আসন করে বসে জানালার দিকে মুখ করে আছে মার্জা, পিঠ দিয়ে আছে মেহনুরের দিকে। মেহনুর পায়ে পায়ে এগিয়ে এসে খাটটা অতিক্রম করে মার্জার ঠিক সামনে এসে দাঁড়াল। মার্জা এক পলক চাহনিতে মেহনুরের দিকে তাকালেন, মেহনুরের সংকুচিত হৃদয়ের উদ্বেগ অবস্থা দেখে পাশে বসার নির্দেশ দিলেন। শাশুড়ির আদেশে শির ঝুঁকানো অবস্থায় বিছানায় বসল মেহনুর, ওমনেই তার মুখোমুখি হয়ে সুতীক্ষ্ণ চাহনিতে আটোসাটো হয়ে বসলেন মার্জা। অন্য সময় মেহনুরের হাত দুটো মাতৃতুল্য কোলের উপর দৃঢ়ভাবে টেনে নিতেন, সুকোমল হাত দুটো ধরে স্নেহের চুমু দিতেও দেরি করতেন না। আজ ব্যতিক্রম কাণ্ড ঘটানোর পাশাপাশি তিনি কণ্ঠস্বর দৃঢ় করে বললেন, রুম থেকে আর কিছু খুইয়েছে? হারিয়েছে কিছু? মেহনুর একটু সময় নিয়ে ভেবে নিল, এরপর নতমুখেই মাথাটা নাসূচকে নাড়িয়ে জবাব বুঝিয়ে দিল। মার্জা উত্তর পেয়ে স্বস্তিসূচকে ফিরলেন না। জেরার প্রসঙ্গটা বজায় রেখে মেহনুরকে আবার প্রশ্ন করে বললেন, তোর সাথে কেউ খারাপ ব্যবহার করেছে? মন ঝেড়ে উত্তর দিবি, আমার কাছে কিচ্ছু লুকানোর চেষ্টা করবি না। মেহনুর এবার মাথা তুলে শাশুড়ির দিকে তাকাল। শান্তনিবিড়ভাবে বলল, না মা, আমার সাথে কেউ খারাপ ব্যবহার করেনি। আমি মিথ্যা বলছি না। মার্জা কিছুক্ষণ স্থির দৃষ্টিতে মেহনুরের দিকে তাকিয়ে রইলেন। এরপর মেহনুরের পেছনে থাকা দেয়াল ঘড়িটার দিকে এক পলক তাকিয়ে এবার মেহনুরের পায়ের দিকে তাকালেন। ভারী একটা নিঃশ্বাস ছাড়তেই রুমটার ভেতর নিঃশ্বাসের শব্দ ছড়িয়ে পড়ল। তিনি মেহনুরকে আর ভেঙ্গে কিছুই বললেন না, পায়ের অবস্থা দেখে নির্দেশ দিলেন বিছানা না উঠতে। কথাটুকু শেষ হওয়া মাত্র নিজেই বিছানা ত্যাগ করে রুম থেকে বেরিয়ে গেলেন। এমন অত্যাশ্চর্য আচরণ দেখে আস্ফালন দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া দ্বিতীয় উপায় ঠাহর করতে পারল না মেহনুর। মার্জা মন শক্ত করে নির্দিষ্ট গন্তব্যের দিকে পা বাড়িয়ে গেলেন, ওড়নাটা মাথার উপর ভালোমতো টেনে নিয়ে কাঙ্ক্ষিত রুমটার ভেতরে ঢুকলেন। কোনো প্রকার সৌজন্যতা না দেখিয়ে একেবারে রজনীর সামনে এসে দাঁড়ালেন। রজনী ফোনে ব্যস্ত ভঙ্গিতে কথা বলছিল, দরজা দিয়ে মার্জাকে ঢুকতে দেখে সে আর কথা বলতে চালাতে পারল না, ফোনটা কান থেকে সরিয়ে চট করে কলটা কেটে দিল।
মার্জার মুখের অবস্থা দেখে সন্দেহাতীত ঘটনা নিয়ে বিচলিত হল রজনী, তবুও যতদূর সম্ভব সেটা আড়াল করে কৌতূহল গলায় বলল, কিছু হয়েছে মার্জা আপা? আপনার মুখ এমন মলিন দেখাচ্ছে কেন? আপনি কি মেহনুরের? কথার মাঝপথে ছিদ্র বসিয়ে কঠোর আভাসে বললেন মার্জা। অবশ্যই কিছু হয়েছে। আমার পিঠ পেছনে এরকম ঘটনা আশা করা যায়নি ভাবি। আমি যখন বাড়ির বাইরে থাকি তখন পুরো বাড়ির দায়ভার আপনার উপর দিয়ে যাই। আপনি আমার অনুপস্থিতিতে কেমন খেয়াল রেখেছেন? আমি নিতান্তই অসুস্থ মানুষ, ঔষধের জোরে টিকে আছি, তাই বলে এমন দিন দেখতে হলো? আমারই বউয়ের রুমে ওসব তছনছ অবস্থা। আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। মার্জার উদ্বিগ্ন কণ্ঠ শুনে কিছুটা স্বাভাবিক হয় রজনী। পুরো বিষয়টাকে ঠান্ডা মস্তিষ্কে সামাল দেওয়ার জন্য মিথ্যা চিন্তার অভিনয় করে বিচলিত সুরে বলল, আমার ভুল হয়েছে আপা। অনামিকার জন্য লজ্জায় এখন মুখ দেখাতে পারছি না। ও রাগের ঝোঁকে কাজটা করে ফেলে আপা। ওর বাবার সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। এদিকে ভাইজানেরও শেষ মুহূর্তে কাজের খবর এসে যায়। আপনি তো জানেন ভাইজান পলিটিক্সের মানুষ। দিনে কত লোকের সাথে উঠাবসা করা লাগে তার হিসেব নেই। তাই জন্য ভাইজান অনামিকাকে বাধ্য হয়ে না করে দেন। ও বুঝতে পারেনি, রাগের মাথায় কাজটা করার পর হুঁশ ফেরে। ততক্ষণে যা হওয়ার সব হয়ে গেছে। আমার কাছে রাতে এসেই কান্না জুড়ে দিয়েছিল, আপা আপনার হাত দুটো ধরি, আপনি মেয়েটাকে মাফ করে দিন। মেহনুরের শাড়ির ব্যবস্থা আমি করে দিচ্ছি, বিকেলের মধ্যেই হোম ডেলিভারি করিয়ে দিব। রজনী এখানেই ক্ষান্ত হল না। যত প্রচার বশীভূত কথাবার্তা আছে সব একে একে ফলানো করে মার্জার মন সিক্ত করল। মার্জা ক্রুরহৃদয় এসেছিলেন ইচ্ছামতো কথা শোনাবেন বলে। পরক্ষণে ব্যাপারটা এমনভাবে উল্টে যায়, মার্জা তখন সমস্ত রাগ ঝেড়ে বিগলিত হৃদয়ে চলে যান। মার্জাকে আজকের মতো জব্দ করতে পেরে বুকের উপর থেকে 10 টনের পাথর সরে গেল রজনীর। ভারমুক্ত হয়ে হাফ ছাড়তে ছাড়তে ধপ করে ডিভানে বসল সে। মার্জা যেমন সরল সহজ মন নিয়ে চলাফেরা করে, তেমনি আকস্মিক রাগ নিয়ে আগমন হলে সেটা সামলা নেওয়া তেমন কঠিন কিছু না। সমস্যা হল, অনামিকা যদি আবারও অনাকাঙ্ক্ষিত ব্যাপারগুলো ঘটায় তাহলে সোজা মাহতিমের কান অবধি পৌঁছে যাবে। বাড়ির প্রতিটি কাজে মুখ্য কর্তা হিসেবে এখন মাহতিমই গণমান্য, তার একটা কথার উপর দ্বিতীয় কথার প্রলেপ পড়ার সুযোগ নেই। নিশ্চয়ই সে স্বাভাবিক চিন্তাধারার ব্যক্তি, হাসি খুশি থাকতে পছন্দ করে। কিন্তু রাগ যখন তুঙ্গস্পর্শী হয় তখন সেটা নিচে নামানো দুঃসাধ্য ব্যাপার। তাকে থামানো, বুঝানো, শান্ত করার জন্য নিজেরই ধৈর্য যেন অসহায় হয়ে যায়, অধৈর্য হয়ে বিগড়ে যায় মেজাজ। যার মুখটা হাসিতে ভরপুর, তার রাগটা ততই ভয়ঙ্কর। গ্রামের চিরপরিচিত পরিবেশ নিয়ে যদ্দূর বর্ণনা খাটে, তাতে হয়তো সরল সহজ জীবনযাত্রার দৃশ্যপট ফুটে ওঠে। চিত্রিত হয় সবুজে ঘেরা মেঠোপথের রাস্তা, মানসপটে ভেসে উঠে সরলভাবে রোজগার করা পুরুষ কর্তার শ্রম। দিনের শুরুটা সূর্যোদয়ের সঙ্গে আরম্ভ হয়েছিল, জাগতিক কর্মকাণ্ডগুলো শুরু হয়েছিল স্বাভাবিক নিয়মে। খা খা করা খরাক্রান্ত জমি, মাথার উপর জ্বলন্ত সূর্যপিণ্ড দাপুটে রাঙা ছড়াচ্ছে। জমির একদিকে টিনের বাংলা বাড়ি বানানো, বাড়িটাও পুরনো হয়ে টিনের উপর জংয়ের আস্তরণ পড়েছে। আশেপাশে কোনো জনবর নেই, দূরদূরান্ত শুধু ফসলি জমির জায়গা। যারা ফসলি জমিতে এতক্ষণ কাজ করছিল, তারাও দুপুরের আহার সারার জন্যে বাড়িমুখী হয়েছে। নির্জন ধু ধু করা মাঠের সেই বাংলা বাড়িতে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে এক লোক, যার বয়সটা 40 পেরিয়ে 45-এর কাছাকাছি এসেছে। পরনে ময়লা লুঙ্গি, গায়ে পাতলা ধরনের গোল ছলার গেঞ্জি। সাদা গেঞ্জিটা এখন আর সাদা নেই, সাদা রং ভিজিয়ে ভিজিয়ে রক্তিম রঙে চুপচুপে হয়ে গেছে। চোখের ডানকোনা ফেটে রক্ত ঝরছে অনবরত, মুখ দিয়ে ঝরছে বিন্দু বিন্দু রক্ত,
হাত দুটো পিছমোড়া করে বাঁধলেও পা দুটো শক্ত শিকলে পেঁচিয়ে রেখেছে। নিঃশ্বাসের গতি এতটাই ধীরভাবে চলছে, লোকটা নিঃশ্বাস নিতেও যেন মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে। বুকের ছাতি যেন ফেটে যেতে চাইছে তার। গলা শুকিয়ে খরার মতোই রুক্ষ হয়ে গেছে, চক্ষুর লোলুপদৃষ্টি যেন ঝাপসা ঝাপসা। হঠাৎ মাথার উপর কঠিন ব্যথা অনুভব করলে চিৎকার করতে গেল লোকটা, কিন্তু আফসোস, গলা ভেদ করে শেষ শব্দগুলো যেন কুণ্ডলি পাকিয়ে আটকে যাচ্ছে। চিৎকার করতে যেয়ে ব্যর্থ হলে জোরে জোরে কাশতে থাকে লোকটা, তখনই ঝাপসা দৃষ্টির সামনে টিনের বদ্ধ দরজাটা দুধার বরাবর খুলে গেল। উন্মুখ দুয়ার দিয়ে ঢুকল কয়েক জোড়া পদযুগল। ঝাপসা দৃষ্টিতে কিচ্ছু দেখতে পাচ্ছে না লোকটা, গোঙানির মতো চেঁচাতে গেলে ঠোঁটের কিনারা দিয়ে তরল রক্ত পড়তে লাগল তার। মাথাটা নিচে নোয়ানো থাকলেও আকস্মিকভাবে আবারও চুলে টান খেয়ে মাথা তুলে তাকালো, বুজে আসা চোখ দিয়ে পিটপিট করে তাকাতেই অনেকক্ষণ পর বুঝতে পারল সামনে এখন কে দাঁড়িয়ে আছে। লোকটা হলফমাত্র দেরি করল না, ভয় আতঙ্কে উপস্থিত সবার সামনেই হাউমাউ করে কেঁদে উঠল। টিনের ঘরটার ভেতর লোকটার ক্রোদনধ্বনি দফায় দফায় বেজে উঠছিল, পদ যুগল এসে একদম কাছাকাছি থামল। কেবল একজোড়া বৃদ্ধ পা এসে দুকদম বেশি এগিয়ে এলো। লোকটা কান্না স্ফীত না করে হাউমাউ করেই বলতে লাগল, আমারে ছাইরা দেন হুজুর। ও হুজুর, আমি ভুল করছি, আমারে মাইরেন না। আমি আপনারে কিডনি বেইচা হইলেও টেকা পরিশোধ কইরা দিমু। আমারে এইবারের লিগা ছাইরা দেন হুজুর, আমি কারুর কাছে কিচ্ছু কইবার যাইতাম না। এই দেহেন কিরা কাইটা কইতাছি, আমি কালকাই আপনের টেকা দিয়া যামু। আমারে মাইরেন না গো হুজুর। আমার বউ পোলাপাইন কেমনে চলব? আমি ছাড়া ওগরে কেউ দেখত না হুজুর। বৃদ্ধ পদজোড়ার ব্যক্তিটা কথাগুলো নীরবে শুনলেন, শোনার কয়েক মুহূর্ত স্থির থেকে মাটিতে নতজানু হয়ে বসলেন। মাটিতে বসার দৃশ্য দেখে চেলারা সবাই হৈ হৈ করে মাদুর পাড়টি বিছিয়ে দিতে চাইল, কিন্তু বৃদ্ধ লোকটার আঙ্গুলি নির্দেশ দেখে সবকটা সেখানেই থেমে গেল। ক্ষতবিক্ষত লোকটা অশ্রু টলটল চোখে বৃদ্ধর সহানুভূতির আভাস পেয়ে শান্ত হতে লাগল, কান্নার হিড়িকে কাঁপতে কাঁপতে বলল, হুজুর। চোখের পলকে সবকিছু বিভৎস অন্ধকারে ছেয়ে গেল, কানের ভেতর মৌমাছির মতো ভো ভো করতে করতে মাথাটা ঝিমিয়ে এলো। ঝাপসা দৃষ্টিটা আরো সংকুচিত হতে হতে ধপ করে মাটিতে লুটিয়ে নড়ল। চোখের সামনে প্রহেলিকার অন্ধকারে ছেয়ে গেল লোকটার, ফেনকি দিয়ে তরতর রক্ত বন্যা জায়গাটা সিক্ত করতে লাগল। নতজানু অবস্থা থেকে সোজা হয়ে দাঁড়ালেন বৃদ্ধ, মাটিগুলো ঝাড়া দিতে দিতে চেলাদের একজনকে জিজ্ঞেস করলেন, ওর বাড়ির কেউ জানে? উক্ত চেলাটা ব্যস্ত ভঙ্গিতে উত্তর দিল, না মোল্লা হুজুর, ওর বাড়িতে কেউ জানে না। জানি ওই আবার গান্নাঞ্জা টানতে উধাও হইয়া গেছে। কেউ ওর খবর মালুম করতে পারবো না মোল্লা হুজুর। আমি আপনারে নিশ্চিন্ত দিতাছি, ওর আষ্টগুষ্ঠিও ওর খবর উদ্ধার করতে পারবো না। আপনি ঠান্ডা মাথায় বাড়ি তো যান, বাকিটা আমরাই দেখতাছি। গম্ভীর মুখে মাথা নাড়িয়ে হাত দুটো কোমরের কাছে বেঁধে নিলেন হান্নান শেখ। যেই ভঙ্গিতে তিনি এখানে এসেছিলেন, একই ভঙ্গিমা বজায় রেখে চুপচাপ সেখান থেকে বেরিয়ে গেলেন। তিনজন চেলা আগে থেকেই পথঘাটের অবস্থা দেখে এসেছে, রাস্তায় মোসাদ্দেক চাষা ছাড়া আর কেউ খেতে ফিরেনি। তারা হান্নান শেখকে অন্য রাস্তার খবর দিয়ে সেদিকে বড়ার বাড়ি ফিরতে বলে দিলেন। হান্নান শেখ আবারও ধূর্ততার সাথে সকল গ্রামবাসীর চক্ষু আড়ালে কাজ সেরে এলেন। নিজের বাড়িতে ফিরে কলপারে গিয়ে সাদামাটা ভাবেই হাত মুখ ধুলেন, সুজলাকে এক গ্লাস পানির চাহিদা প্রকাশ করে নিজের ঘরের দ্বার ঠেলে ঢুকলেন। ঘরের এক কোণে থাকা আলনা থেকে শুকনো গামছা নিয়ে মুখ মুছতেই সুজলা পানির গ্লাস নিয়ে হাজির। দরজার মুখে দাঁড়িয়ে আব্বা, আপনার পানি বলতেই হান্নান শেখ প্রসন্ন হাসিতে বললেন, বাইরে দাঁড়ানোর দরকার নেই বড় বউ, ভেতরে এসে গ্লাসটা রাখো। সুজলা ঘরে ঢুকে ছোট্ট কাঠের টেবিলে গ্লাস রাখতেই হান্নান শেখ কনুই পর্যন্ত হাত মুছতেই বললেন,
আমার নাতনিটার কোনো খবর আনছো বড় বউ? শানাজের সাথে যোগাযোগ হয়? সুজলা উদাস মুখে চোখ নামিয়ে বলল, আব্বা, শানাজের ফোনটা কেমন নষ্ট হয়ে গেছে, ওটা নাকি কাজ করে না। সুরাইয়া রাগ দেখিয়ে ফোনটা যে আছাড় মারল, ওটা আর ঠিক হয় না। হান্নান শেখ ভাবুক ভঙ্গিতে গামছাটা সুজলার দিকে বাড়িয়ে দিলেন। সুজলা শ্বশুরের ভেজা গামছাটা নেড়ে দেওয়ার জন্য চলে গেলে হান্নান শেখ তার ইজি চেয়ারে গিয়ে বসলেন। চোখ দুটো শ্রান্তিতে ধুলে আসছে। ইজি চেয়ারে দোল খেতে খেতে তিনি জীবনের মস্ত বড় ভুলটা নিয়ে ভাবতে লাগলেন। মার্জাকে যখন বিয়ে দেওয়া হলো, তখন হয়তো জানাই ছিল সে সেনা সদস্যের স্ত্রী হয়েছে। মার্জার সাথে যোগাযোগ উচ্ছিন্নতার বিশেষ কারণ হয়তো এটাই ছিল, মার্জার স্বামীর পেশাগত জীবন। হান্নান শেখ স্বেচ্ছায় মার্জার সাথে যোগাযোগ রাখেনি, কিন্তু মার্জার সেই স্বামী যখন দুনিয়ায় নেই, তখন এসব নিয়ে আর চিন্তায় পড়তে হয়নি। মার্জা বহু বছর পর তার ভিটে বাড়িতে ঘুরতে এসেছিল, সপরিবারে না এলেও যাদের নিয়ে এসেছিল, বেশ ভালো করেই খাতির করেছে হান্নান শেখ। এখানেই তিনি বিশাল বড় ভুলটা করে ফেলেন। যেই ছেলেকে তিনি সহজচিত্তের সুপুরুষ ভেবেছিলেন, ওই ছেলে সহজের কাতারে কোনোদিন পড়ত না। মার্জার ছেলেকে নিয়ে বৈবাহিক সম্পর্ক করার ইচ্ছা তার ছিল না, ওরকম মনোবৃত্তিই তার উদয় হয়নি। মার্জা যখন নিজ থেকেই বিয়ের প্রস্তাব দিয়ে বসেন, তখন আশেপাশের পরিস্থিতির কথা চিন্তা করে মেহনুরকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেন। আচ্ছা, মেহনুর কি আদৌ এ বিয়েতে মন থেকে রাজি ছিল? দেশের সর্বত্র নাতিশীতোষ্ণ আবহাওয়া, আকাশে সূর্যের দেখা নেই, ভারী ভারী মেঘের আড়ালে ঢাকা পড়েছে সূর্যটা। খুব যে একটা ঠান্ডানুভব হচ্ছে তাও অবশ্য না। মেঘগুলো যেন বিষণ্ণতায় উত্তীর্ণ হয়ে সূর্যকে আড়াল করে দিয়েছে। তার উপর পৃথিবীর এ প্রান্তে আজ কড়া আলো পড়েনি। সময়ের আবহকাল ছুটতে ছুটতে দিনপঞ্জিকার মাসগুলো পাল্টে দিচ্ছিল। জাদুদণ্ডের কারসাজির মতোই পেরিয়ে যাচ্ছিল ঋতুময় চক্রটা। মার্জা দিনকে দিন অসুস্থ হয়ে পড়ছিলেন, মাথার যন্ত্রণার জন্য নানাপদের ওষুধ গিলতে হতো। দিনের বেশিরভাগ সময় তিনি শয্যাশায়ী থাকতেন, প্রচণ্ড যন্ত্রণায় কাতরাতে কাতরাতে এক পর্যায়ে ঘুমে ডোজে ঘুমিয়ে পড়তেন। মেহনুর 4টা মাসের ভেতর পুরো আনসারি নিবাসে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। চুপচাপনির্বে কাজ সেরে যাওয়াই মেহনুরের আসলো কর্ম ছিল, নিজেকে সংসারের হালে মিলিয়ে নিলে আস্তে আস্তে অনেক কিছুই বুঝতে শিখল। জীবনের গম্ভীরতা আজও তাকে কঠিনভাবে ভোগাচ্ছে, সে এখনো কারোর সাথে সখ্যতা গড়ে তুলতে পারেনি। মার্জার সাথে যতটুকু হৃদয়তাপূর্ণ মধুর সম্পর্ক সৃষ্টি হয়েছে, সেটা কেবল মাহদির সাথে একটু আধটু। রজনী যে কিসের জন্য নীরব থাকত, সেটা আস্তে ধীরে বুঝতে লাগল অনামিকা। 4টা মাস কচ্ছপের খোলসের মধ্যে মাথা গোজ করে আছে রজনী, কাঙ্ক্ষিত সময়টার জন্য যেন বাঁকা হাসিতে অপেক্ষা করছে সে। পঞ্চম মাস্টার শুরুর দিকে ভিডিও বার্তায় যুক্ত হল 8 জন, আজ তাদের সম্মেলনে মাহদি যুক্ত নেই। সময়টা বাংলাদেশ টাইম রাত 2টোর দিকে চলছে, অন্যদিকে আমেরিকায় চলছে সকাল 12টার মতো। দুদেশের দুপ্রান্ত থেকে মোবাইল, পিসি, ল্যাপটপে একত্র হল সবাই। প্রথমে হাসি ঠাট্টায় কুশল চলল কিছুক্ষণ। এরই মধ্যে চিন্তিত বিষয়ধারা চলে এলে ফারিন প্রথম প্রশ্নটা ছুড়ে দিল, আচ্ছা তোমরা একটা কথার জবাব দিবে? আমি জাস্ট ফ্যাড আপ হয়ে গেছি, তবুও কোনো আনসার বের করতে পারলাম না। রজনী মামিকে কেন আমরা ভয় পাচ্ছি? কেন আমরা ওই মহিলাকে ভয় পাচ্ছি? আমি নীতি আপুকে কোয়েশ্চনটা করলাম, বাট নো আনসার। তৌফা ভাইয়াকে কোয়েশ্চনটা করলাম, সে জলয়ে জামাকে ঝাড়ি মারল। আমার প্রশ্নের উত্তর কেউ দিবে? প্লিজ, আমি কোনোভাবেই তোমাদের ভীতু হওয়ার রিজ্জান ধরতে পারছি না। তোমরা কেন আমাকে ছোট ছোট করে আনসারটা দিচ্ছ না? আমি তো মুখচোরা না, পেট পাতলাও না। ভিডিও কলের আওতায় সবাই যেন চুপ রইল। চুপটি থাকার পর নীতির কাছেই বিষয়টা উদ্ভট ঠেকতে লাগল। আসলেই তো,
কেন ফারিনকে এ বিষয়ে বলা হচ্ছে না? আর কত চুপি চুপি? নীতি সব চিন্তা উপেক্ষা করে গলা পরিষ্কার করে নিল, কানের এয়ারপটা ঠিকঠাক করে শান্ত গলায় বলল, ফারিন শোন, রাগ করিস না। তোকে না বলার পেছনে তেমন কোনো কারণ নেই, কিন্তু টেনশনে ছিলাম যদি না আবার প্রবলেম ক্রিয়েট করে দিস। শোন তাহলে, রজনী মামির ভা। কথাটা ভয়ঙ্করভাবে ছিনিয়ে নিয়ে চট করে বলে উঠল সিয়াম। তুই চুপ কর। তোর ব্যাখ্যা শুনতে শুনতে কান দিয়ে রক্ত বের হইব। আমি বলি, রজনী বেডির ভাই একটা তুখোর মাল। রাজনীতি করে, এক নামে সবাই চিনে। তুইও দামি মালটারে চিনোস। নাম আর ভাঙ্গায়া বললাম না। আগুন আগুন যুদ্ধ লাগলে কেমন অবস্থা হইব চিন্তা করছস? চিন্তা করস নাই। মাহতিম যদি শান্ত থাকতো ওরে নিয়া টেনশন কাজ করত না, ওর মেজাজের উপর বিশ্বাস নাই ফারিন। যদি একবার খারাপ হয় জানোয়ারের মতো সবগুলারে ছিঁড়া ধরব। ওই বেদিরে আমরা ভয় পাই না ফারিন। ভয় পাই ওই লোকটারে। ওই লোক খুবই পাওয়ারফুল। আমার নিজের বাবা পর্যন্ত ওই লোকটার কাছে যাওয়ার আগে 10 বার ভাবে। না হলে অনামিকারে আমরা ছাড়তাম? ওরে না চুলের মুঠি ধইরা কাদার মধ্যে ডুবাতাম। সাহস আছে ঠিকই, কিন্তু ভয়টা কোনোদিকে করতেছে এইটা একটু বুঝিস ফারিন। সবাই আমাদের বাইরের অবস্থা দেইখা ভাবব আমরা এমন দাপট দেখাই, অথচ সামান্য 2টা ডাইনির কাছে কুজো হয়ে আছি কেন? ভাই, আমরা যতই তোপ দেখাইতে যাই না কেন, এইসব মানুষ কেমনে যে বুকের উপর কলিজা টাইনা ধরব আন্দাজও করতে পারবি না। ফারিন কোনো কথাই বলতে পারল না। আস্তে করে কলটা কেটে গিয়ে অফলাইন চলে গেল। ঋতুচক্রের সুদূরপ্রসারী পরিবর্তনের ফলে আবহাওয়া যেন বিচিত্র রূপে পাল্টে গেছে। নীলচে আকাশ যেন ভারী ভারী মেঘের বেশভূষায় গা ঢেকে নিয়েছে। আকাশটাকে ধূসর বর্ণে মূর্ছিত করে নিভিয়ে দিয়েছে দিনের আলো। ঠান্ডা শীতল হাওয়া যেন জেকে বসেছে শহরের বুকে। শহরের নগরীতে যেন হিমেল হাওয়ার তোড়জোড় চলছে। ঘড়ির সময়সীমা হিসেবে বেলা 3টে বাজে, অথচ প্রকৃতির অবস্থা দেখলে মনে হয় সান্ধ্যাহ্নিক প্রহর। মেহনুর নির্মলচিত্তে সমস্ত কাজ সেরে আবারও প্রাণপ্রণয়ের শূন্য শয্যায় বসে আছে। বসে বসে উবু হয়ে মাহদির দেওয়া নতুন ডায়েরিতে নিজের শব্দ সম্ভাষণ লিখছে। রুমের ভেতরকার অবস্থা আজও আবছা অন্ধকার, যদিও সবগুলো জানালা খুলে দেওয়া। উন্মুক্ত জানালার পর্দাগুলো উত্থাল হাওয়ায় উড়ছে, টালমাটাল প্রকৃতির রূপ যেন সস্নিগ্ধ ধারায় প্রফুল্ল। গাঢ় রেগুনি রঙের জামদানিটা কি ভেবে যে বাঙালি কায়দায় পড়েছে জানা নেই, তবে বেগুনি ব্লাউজটার হাতটা এবার যেন খাটো। মাথায় আজ ভুলবশত ঘোমটা দিয়েছিল মেহনুর, কিন্তু বাতাসের দাপটের কাছে হার মেনে একনিমিষেই মাথা থেকে সরে গেল ঘোমটার কাপড়। এক ঝটকায় সরতে গিয়ে মেধহীন পিঠটার উপর থেকেও আঁচলখানা খসে পড়ল, উন্মুক্ত হয়ে উঠল ব্লাউজ ও শাড়ির মধ্যবর্তী কোমরের অংশটা। লিখতে গিয়ে ভারী বিরক্ত হল মেহনুর, কলমটা ডায়েরির পাতায় ফেলে হাত উল্টে আঁচলখানা টানতে গেল, কিন্তু বৃথা হয়ে চেষ্টাটুকুতে হাল ছেড়ে দিল মেহনুর। রাশি রাশি চুলগুলো খোপায় মুড়ে কাঁধের কাছে জড়সড় করে বেঁধেছিল, সেখান থেকে চুল ছুটতে ছুটতে অনেক চুলই কানের 2 ধার দিয়ে বেরিয়ে পড়েছে। ডায়েরির পাতায় আবার মনোযোগ দিল মেহনুর, প্রতিটা শব্দ যেন হৃদয়ের আদর মাখিয়ে লিখছে। অশান্ত হাওয়ায় মত্ত প্রকৃতিটা মেহনুরের সাথে যেন লুকোচুরি করে খেলছে। হাওয়ার সেই চঞ্চলতা, অস্থিরতা, উন্মত্ততা সশব্দ সমারোহে শোষ করতে থাকলে চারিদিক থেকে মুখর হতে লাগল গাড়ির বিকট হর্নের আওয়াজ। বাতাসের শোষ হাসিটার সঙ্গে নীরব যুদ্ধ চালিয়ে যাচ্ছে দাপুটে হর্নটা, সুদূর থেকেই যেন বাজাতে বাজাতে নির্দিষ্ট গন্তব্যের দিকে জানান দিয়ে আসছে। আগমনী সূত্রের সংকেত যেন বাতাসের শব্দ চিরে পৌঁছে দিতে চাচ্ছে। উৎকট আওয়াজের যন্ত্রণায় চিকন দুটো ভ্রু তৎক্ষণাৎ কুঁচকে এলো, সুকোমল ওষ্ঠাধর কঠোর ভঙ্গিতে শক্ত হয়ে উঠল। কলমটা আবারও ছেড়ে দিয়ে খোলা জানালার থেকে তাকালো মেহনুর। বিরক্তিতে চূর্ণ হয়ে কঠিন কিছু কথা বলতে নিচ্ছিল,
ওই সময় খেয়াল করল কলমের নিপটা অজান্তেই বেরিয়ে গেছে। এদিকে ভোকভক করে কালি বেরিয়ে ডানহাতটা কালিঝুলিতে বিশ্রী অবস্থা হয়ে যাচ্ছে। অন্যদিকে হর্নের শব্দ এক বিন্দু হ্রাস হয়নি। মেহনুর আবারও খোলা জানালা দিকে শব্দ উৎসের জন্য কটমট দৃষ্টিতে তাকাল। ইচ্ছা করছিল এখনই জানালা দিয়ে দেখে আসতে, কিন্তু কালির দুর্দশা দেখে হাতটা ধোয়ার জন্য বাধ্য হয়ে ওয়াশরুমে ঢুকল মেহনুর। তখনই বাতাসের সোল্লাসে বাইরে থেকে চিল্লানো সুরে ছুটে এলো কণ্ঠধ্বনি, মেহনুর আফরিন, আনসারি হেয়ার। চলবে ইনশাআল্লাহ।